বাজার থেকে কিছু ঘাস কিনে নিয়ে আসছে। থুকু ভুল হয়ে গেছে, ঘাস না, এটা হচ্ছে গিয়ে ভাতি শাক। ভাতি শাকটা আগে গ্রামে পাওয়া যেত ধান খেতে আর গম খেতে। এখন এটা টাউনের দিকে কিনতে পাওয়া যায়, এটা চাষ করা হয়। শাকটাকে এখন বেছে নিচ্ছে আমার শাশুড়ি মা। শাকটাকে এরকম ছোট ছোট করে বেছে নিতে হবে, যেন শাকের ফুলগুলো ফেলে দিয়ে শাকটাকে বেছে নিতে হবে। দেখেন কত সুন্দর করে বেছে নিছে। আজকে আমরা এই শাকটাকেই টাটকা রান্না করে খাবো। শাক রান্না করার জন্য আমরা চিংড়ি মাছ নিয়েছি। এখানে চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আগে থেকে। দেখেন কত সুন্দর করে চিংড়ি মাছটাকে বেছে লবণ হলুদ মাখিয়ে এটাকে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে ওর ভিতরে আমি এই চিংড়ি মাছগুলো ঢেলে দেব। চিংড়ি মাছগুলো ঢেলে দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে চিংড়ি মাছের সেন্টটা তেলের ভিতরে ভালো করে মিশে যায় আর চিংড়ি মাছের যেন গন্ধটা না থাকে। এ দেখেন আমি এভাবেই চিংড়ি মাছটাকে ভাজা ভাজা করে নিয়েছি। আবার একবারে কড়া ভাজাও দেওয়া যাবে না, তাহলে চিংড়ি মাছের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এবার এর ভিতরে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। বেশ খানিকটা পেঁয়াজ দিতে হবে, যেহেতু শাক রান্না করার সময় পেঁয়াজটাই মেইন। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর অনেকগুলো কাঁচা ঝাল ফেলে আমি এটাকে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এভাবে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটা লাল করা যাবে না, হালকা ভাজা হলেই আমি এর ভিতরে দিয়ে দেব বেশ খানিকটা রসুন বাটা। এখানে কিন্তু আর কোনো মশলা যাবে না, রসুন বাটা। এবার রসুন বাটাটাকে আমি একটু কষিয়ে নেব, যেন রসুনের গন্ধটা না থাকে। রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি লাল করা যাবে না। দেখেন এভাবে আমার রসুন বাটাটাও ভাজা ভাজা হয়ে আসছে, পেঁয়াজটাও হালকা বাদামি হয়ে আসছে। এর ভিতরে আমি বেশ খানিকটা পানি দিয়ে দেব। আমার পানিটা এতটুকুই দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ জাল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন এরকম তেল ওঠা হয়ে আসবে তখন মনে করবেন মশলাটা আপনার ভালোভাবেই কষানো হয়ে গেছে। আমি এর ভিতরে আর একটু পানি দেব, যেটুকুন পানি আমার লাগবে শাক সিদ্ধ হতে। ঠিক অল্প করেই ততটুকুই পানি দেবো, যেহেতু ভাতি শাক নরম থাকে, এজন্য এতে পানি বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমি শাকটাকে আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, ধুয়ে ঝুড়িতে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। এবার আমি শাকগুলোকে কড়াইতে ঢেলে দেব। দিয়ে দেখেন দেখতে মনে হচ্ছে এক কড়াই শাক, কিন্তু এটা একবারে কমে যাবে। নাড়াচাড়া দিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে, যেন সারা শাকের গায়ে মাছের মশলাটা ভালো করে লেগে যায়। এভাবে একটু নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিলে দেখবেন 2 মিনিটের ভিতরেই শাক কমে কোথায় চলে যাবে। দেখেন নাড়তে নাড়তেই শাকটা কিন্তু কমে যাচ্ছে। এই শাক কিন্তু দেখতে বেশি দেখা গেলেও কিন্তু রান্না করলে অল্প একটু হয়ে যায়। ভাতি শাক কিন্তু শীতকালীন শাক, এটা বেশিরভাগই শীতের সময় পাওয়া যায়, এজন্য ভাতি শাক শীতকালেই বেশি খাওয়া হয়। আমি দেখেন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি একটু শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে প্রায় হয়ে আসছে। আমি দেখেন আমার শাকটা রান্না হয়ে আসছে। এভাবেই ভাতি শাকটা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। দেখেন শাকে কিন্তু কোনো পানি নেই, শাকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আমার ভাতি শাক রান্না করা হয়ে গেছে। এভাবেই ভাতি শাক রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।